হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব দ্য পার্টস অফ সেন্টেন্স নিয়ে। দ্য পার্টস অফ সেন্টেন্স কি? দ্য পার্টস অফ সেন্টেন্স হলো সেন্টেন্সের অংশ। সেন্টেন্সের অংশ কি মানে একটা সেন্টেন্সে কি কি থাকতে পারে, কিভাবে বুঝবো যে এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স। আসুন আমরা একটা সেন্টেন্স লিখে আলোচনা করি। যদি দ্য বয় প্লেস ফুটবল, দ্য বয়েজ প্লেস ফুটবল। তাহলে এই যে দ্য বয় এখানে কি সাবজেক্ট, দ্য বয় এখানে সাবজেক্ট। প্লেস কি? প্লে অর্থ কি? খেলা করা। তাহলে এটা যেহেতু একটা কাজ বোঝাইছে তাহলে কাজটা কি? একটা ভার্ব। আর এই যে ফুটবল এটা কি? অবজেক্ট। এখন আমরা আসি যে এটা কিভাবে বুঝবো যে এটা সাবজেক্ট, এটা ভার্ব। তো বুঝবো এটার অর্থের ভিত্তিতে, এটার স্ট্রাকচারের ভিত্তিতে আমরা বুঝবো যে এটা ভার্ব। এখন এই যে এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট কেন হলো? আমরা এরকম একটা কোশ্চেন জাগে না, এটা সাবজেক্ট কেন হলো? সাবজেক্ট হচ্ছে কারণ এই যে ভার্বটার কাজটা করতেছে কে? দ্য বয়। যদি আমরা বলি যে কে খেলে, কে খেলে? খেলতেছে কে? দ্য বয়, ছেলেটি খেলতেছে। তাহলে এই যে ছেলেটি খেলতেছে, এখানে ছেলেটি কাজটি করতেছে, তাহলে এই ছেলেটি কি? সাবজেক্ট। কারণ কি? এই ছেলেটি কাজটা করতেছে, এজন্য এই ছেলেটি হলো সাবজেক্ট। বুঝতে পারছি আমরা? দ্য বয় প্লেস ফুটবল। তারপরে আসি আমরা অন্য একটা সেন্টেন্স যদি লিখি, আই ইট রাইস। আই ইট রাইস। পৃথিবীর সব থেকে সহজ একটা উদাহরণ হচ্ছে আই ইট রাইস। আই ইট রাইস। এখানে এই যে ইট, ইট কি? খাওয়া। খাওয়া মানে কি? একটা ভার্ব। রাইস কি? ভাত। তাহলে এটা একটা অবজেক্ট। মানে যে রাইস কে খাচ্ছে, ভাত কে খাচ্ছে? আমি খাচ্ছি। তাহলে আই কে? একটা সাবজেক্ট। এবার আমরা বুঝতে পারছি যে একটা সেন্টেন্সে কী কী থাকবে? থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, আমরা এবার বুঝতে পারছি যে কী কী থাকতে পারে। ওকে, গেল সেন্টেন্সের অংশ বুঝতে পারলাম। এবার আসি অবজেক্ট নিয়ে। অবজেক্ট একটা সেন্টেন্সে কি সবসময় অবজেক্ট থাকবে? না, সবসময় অবজেক্ট থাকবে না। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। অবজেক্ট থাকা না থাকাটা এই সেন্টেন্সের সাথে কোনো কানেকশন নাই। আমরা এরকম অনেকেই টেন্ডেন্সি আছে মুখস্থ করি যে সেন্টেন্সকে বাক্য একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। আসলে কি সবসময় অবজেক্ট থাকে? অবজেক্ট থাকে না। যেরকম আই এম আ স্টুডেন্ট, এখানে কি কোনো অবজেক্ট আছে? আই ইট, যদি বলি যে যদি বলি যে আই ইট, আমি খাই, এটা কি বাক্য হবে? না, অবশ্যই বাক্য হবে। বাক্য হতে হলে একটা ক্লজ লাগবে। ক্লজ কি? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে একটা ক্লজ যেহেতু আছে আই ইট, তাহলে এটাও কিন্তু একটা বাক্য। এখানে কিন্তু কোনো অবজেক্ট আমি অ্যাড করি নাই। তাহলে কি এটা কোনো সেন্টেন্স হবে না? অবশ্যই হবে। তারপরে আমরা সেন্টেন্সের অংশ বুঝতে পারলাম। এবার আসি স্ট্রাকচারের ভিত্তিতে। কালকে আমরা বলেছিলাম যে আমরা আলোচনা করব স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্স কত প্রকার হতে পারে। স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্স 3 প্রকার। স্ট্রাকচার কি? গঠন। স্ট্রাকচার কি? গঠন। গঠনের ভিত্তিতে সেন্টেন্স। গঠন এর ভিত্তিতে সেন্টেন্স কত প্রকার? 3। সেন্টেন্স 3 প্রকার। সেন্টেন্স 3 প্রকার। এবার আসি কি কি। এক, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। 2, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। 3, কম্পাউন্ড সেন্টেন্স। এখন আসি যেটা কাকে বলে, কিভাবে চিনবো আমরা। এখন এই যে সিম্পল সেন্টেন্সের কথাটার মধ্যে সিম্পল একটা ভাব আছে। মানে কি? আমরা সিম্পল বলতে কি বুঝি? সিম্পল হচ্ছে সাধারণ। সিম্পল কি? সাধারণ। মানে বলি না যে মেয়েটা অনেক সিম্পল বা আমি অনেক সিম্পলি চলাফেরা করতে ভালোবাসি। এই যে সিম্পল কি? সাধারণ। তাহলে এটা কি? সাধারণ সেন্টেন্স। মানে একটা নর্মাল সেন্টেন্স যেরকম হয় এটা সাধারণ। এই যে সিম্পলের একটা সিনোনিম আমরা পেয়ে গেলাম, কীরকম? নর্মাল। তাহলে এই যে নর্মাল মানে কি? সাধারণ সেন্টেন্স। এখন সাধারণ সেন্টেন্স কীরকম হয়? এই যে এগুলো যে বললাম, আই ইট রাইস, দ্য বয় প্লেস ফুটবল, এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার আসি কমপ্লেক্স সেন্টেন্স কি। যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করি, কমপ্লেক্স আমরা কি সবাই জানি কমপ্লেক্স শব্দের অর্থ কি? কমপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে জটিল। কমপ্লেক্স শব্দের অর্থ কি? জটিল। কমপ্লেক্স। কমপ্লেক্স শব্দের অর্থ কি?
জটিল। জটিল মানে কি? এটার মধ্যে একটা শক্ত শক্ত ভাব আছে না? এই কমপ্লেক্স কম্পাউন্ডকে আমরা অনেকেই ভয় পাই কেন? এর মধ্যে একটা কমপ্লেক্স ভাব আছে এমনিতেই। তাহলে আসি কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনব? কমপ্লেক্সের মধ্যে দুইটা, প্রথমে কমপ্লেক্সের বৈশিষ্ট্য হচ্ছে দুইটাই থাকবে, ক্লজ থাকবে, দুইটা ক্লজ। আচ্ছা, আমরা সবাই কি ক্লজ চিনি? ক্লজ যারা চিনি না, ক্লজের যদি না চিনে থাকি তাহলে আমরা কমেন্টে অবশ্যই জানাবো যে ক্লজ চিনি কিনা। ক্লজ না চিনলে আমি ক্লজের উপরে একটা ভিডিও দিব। ঠিক আছে, দুইটা ক্লজ থাকবে। দুইটা ক্লজের মধ্যে একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে আবার কিভাবে চিনব এইগুলা? এই যে ক্লজ দুটো ডিপেন্ডেন্ট থাকবে। ডিপেন্ডেন্ট শব্দের অর্থ কি? পরাধীন, মানে নির্ভরশীল থাকবে। যেরকম আবার এই চিনব কিভাবে? এই যে সাবঅর্ডিনেট ক্লজগুলা আগে থাকবে কি কি? আনলেস থাকবে। এই যে ওয়ার্ডগুলো দেখলে চিনব, আনলেস, when, why, who, which, though, which, although ইত্যাদি যত এগুলা আমরা দেখলে বুঝবো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে কমপ্লেক্স সেন্টেন্সের যদি উদাহরণে আসি, I know that he will help me, মানে I know that, এই যে দ্যাটটার পরে I know that, আমি জানি। এখন আমার বক্তব্যটা যে শুনতেছে শ্রোতা, তুমি যে শুনতেছো, তুমি তো শ্রোতা, তোমার মনে একটা কোশ্চেন জাগলো না যে I know that, আমি কি জানি? এই যে কি জানি, একটা আকাঙ্ক্ষা জাগছে আমার মনের ভিতরে, একটা কোশ্চেন জাগছে। এই যে কোশ্চেন জাগার জন্য এই যে দ্যাট, এটা কি এই অর্ধেকটু কোনো অর্থ কি প্রকাশ পেয়েছে? সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে? পায়নি। এজন্য আমরা আবার কি অ্যাড করলাম? হি উইল হেল্প হিম। এই যে হি উইল হেল্প হিম, সে আমাকে সাহায্য করবে। তাহলে আই নো দ্যাট, আমি জানি সে আমাকে সাহায্য করবে। এই যে আই নো দ্যাট, এটার সম্পূর্ণ অর্থ প্রকাশ পাওয়ার জন্য এই যে হি উইল হেল্প মি, এটা দরকার হয়েছে না? এই জন্য এটার উপর ডিপেন্ডেন্ট থাকার কারণে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আনতে পারি। আই নো, এই যে আই কিন্তু এখানে সাবজেক্ট, নো এখানে ভার্ব। আবার এই যে হি কিন্তু সাবজেক্ট, এই যে হেল্প কিন্তু আবার ভার্ব। এখানে উইল যদিও অক্সিলারি ভার্ব, কিন্তু এই দেখতেছেন এই যে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট মানে কি একটা ক্লজ, আবার একটা সাবজেক্ট একটা ভার্ব মানে কি ক্লজ। দুইটা ক্লজ যেহেতু আছে তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আবার কমপ্লেক্স সেন্টেন্সের আরেকটা উপায় হচ্ছে এই যে দ্যাট আছে, এজন্য যে প্রকাশ পাওয়ার পরে শ্রোতার মনের মধ্যে একটা কোশ্চেন জাগলো যে আদৌ কি, এরপরে কি, এই যে কোশ্চেনটা জাগলো, এজন্য কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, কারণ দুইটা ক্লজ ডিপেন্ডেন্ট। আবার কিভাবে চিনব? দুইটা ক্লজ যেহেতু ডিপেন্ডেন্ট আছে অর্থের ভিত্তিতে, এইটার সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য এইটার দরকার আছে, এজন্য আমরা বুঝবো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আসি, আমরা সবাই কমপ্লেক্স সেন্টেন্স বুঝছি আশা করি। কম্পাউন্ড মানে কি? যৌগিক। কম্পাউন্ড মানে কি? যৌগিক। এখন এই যে যৌগিক কথাটা, এই যে বাংলা কথাটা যৌগিক কি আমরা সবাই বুঝি? যৌগিক মানে কি? যৌগিক মানে কি? যোগ। এর মানে বুঝতেছি যে এমন কিছু থাকবে যেটা যোগ করবে বা যোগ থাকবে, এরকম, তাই না? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কিভাবে বুঝতে পারি এটা? যদি কোনো সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ, যে কনজাংশনগুলো আছে না, অ্যান্ড, বাট, অর, ইট, এগুলো দ্বারা যুক্ত থাকে তাহলে এগুলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা লিখে ফেলি যে কম্পাউন্ড সেন্টেন্স চিনব কীভাবে? দুইটা ক্লজ থাকবে, এবং
and or but yet ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে। এই যে যুক্ত হওয়ার যে ইত্যাদি দিয়ে যুক্ত থাকবে। এই যে যুক্ত থাকা মানে কি? যৌগিক যোগ। এই যে যোগ থাকার টেন্ডেন্সি হচ্ছে কম্পাউন্ডের। কম্পাউন্ডে দুইটা ক্লজ থাকলে আমাদের মনে রাখতে হবে কম্পাউন্ড কিন্তু দুইটা ক্লজ কখনো ডিপেন্ডেন্ট না। কম্পাউন্ড কিন্তু আলাদা আলাদা অর্থ প্রকাশ করে দুইটা ক্লজে। যেরকম বলি দ্য হোম ইজ বিউটিফুল অ্যান্ড বিগ। বাড়িটি সুন্দর এবং বড়। এখানে যে বাড়িটি সুন্দর, এরপর কি তোমার মনে আর কোনো কোশ্চেন জাগছে যে এরপর আর কি হতে পারে? এরকম কিন্তু কোনো কোশ্চেন আমাদের নর্মালি জাগে না। এজন্য আমরা বলতে পারি যে এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। এবার এই যে অ্যান্ড কি? অ্যান্ড এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা সবাই কি জানি এটা কনজাংশন কি আছে, কনজাংশনের প্রকারভেদ কোনটা কোন কনজাংশন, এটা কি জানি? না জানলেও সমস্যা নেই, আপু এর টিউটোরিয়াল দিব। তারপরে এই যে বিউটিফুল অ্যান্ড বিগ, এই যে বিগটা লাগানোর পরে আমাদের কি মনে হয়েছে? এটা বাড়িটা সুন্দর এবং বড়। আমাদের মনের মধ্যে আরও একটু বেশি অর্থ প্রকাশ পাইছে। এই যে সুন্দর একটা অর্থ প্রকাশ করার জন্য আমরা এখানে বিগটা অ্যাড করছি। বিগটা অ্যাড না করলেও কিন্তু হতো, কিন্তু বিগটা কেন অ্যাড করছি? এই যে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বুঝতেছি, এর জন্য কম্পাউন্ড মানে যোগ, এই যে যৌগিক আছে এজন্য আমরা বুঝতেছি যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যদি এই যে বিগটা না থাকতো, এই পর্যন্ত থাকতো শুধু দ্য হোম ইজ বিউটিফুল, তাহলে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে যেত। অ্যান্ডের মাধ্যমে আমরা অন্য একটা যুক্ত করার মাধ্যমে কিন্তু আমরা বুঝলাম যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। যেরকম আরেকটা যদি উদাহরণ দিই আমরা, উদাহরণটা হতে পারে এরকম, I went there and found হবে না, found হবে এখানে, found him reading মানে আমি সেখানে গিয়েছিলাম এবং তাকে পড়তে দেখেছিলাম। এই যে তাকে আমি কি করতে দেখেছিলাম? পড়তে দেখেছিলাম। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আই ওয়েন্ট দেয়ার মানে আমি সেখানে গিয়েছিলাম। এখানে এই যে আই কি? সাবজেক্ট। ওয়েন্ট হচ্ছে যে গো এর পাস্ট ফর্ম আমরা সবাই জানি। এই গো কি? ভার্ব। তাহলে ওয়েন্ট একটা ভার্ব, দেয়ার তো সেখানে, অ্যান্ড এই যে অ্যান্ড কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। এর মাধ্যমে ফাউন্ড হিম রিডিং। এই যে ফাউন্ড হিম, এখানে এই যে আই কিন্তু যে ভার্ব যে সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব আছে, কিন্তু এখানে কিন্তু আরেকটা সাবজেক্ট আছে ফাউন্ড কি? যে ফাইন্ড ছিল কি? ফাইন্ড ছিল ভার্বের বি1 আর এটা V2, তাইলে এই যে ফাইন্ড হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে এই যে ফাউন্ড। বুঝতে পারছি? তাইলে এই যে আরেকটা ভার্ব আছে আর সাবজেক্ট উজ্জ্ব আছে, তাহলে এটা দুইটা ক্লজ অ্যান্ডের মাধ্যমে যুক্ত আছে, তাহলে এটা কম্পাউন্ড হবে। আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি। এরকম যদি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে কোনো দুইটা বাক্যকে সংযুক্ত থাকতে দেখি, তাহলে বুঝবো কি এটা কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স কীভাবে চিনবো? কমপ্লেক্স তো জটিল, আমরা সবাই জানি। এটার মধ্যে একটা জটিল ভাব আছে, এই যে আনলেস, হোয়েন, হোয়াই এগুলো দিয়ে যুক্ত থাকবে। আর এটা শোনার পরে মানে অর্ধাংশ শোনার পরে বক্তা শ্রোতার মনের মধ্যে একটা কোশ্চেন জাগবে। এই কোশ্চেন জাগা যে আকাঙ্ক্ষা, এটাই কিন্তু এই যে কমপ্লেক্স একটা বৈশিষ্ট্য। তারপর আমরা যদি বলি যে আই নো দ্যাট হি উইল হেল্প মি, আমি জানি যে বলার পরে কিন্তু একটা কমা আছে, আমরা এখানে থামবো। যের পরে কি? হি উইল হেল্প মি মানে সে আমাকে সাহায্য করবে, আমি জানি সে আমাকে সাহায্য করবে। এই যে এইটা আমি বললাম, এর মানে কি? এর মানে হচ্ছে যে এই যে আই নো দ্যাট, আমি জানি যে, এটার অর্থ প্রকাশের জন্য হি উইল হেল্প মি দরকার হচ্ছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু দুইটা ডিপেন্ড আছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এই যে কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু ডিপেন্ড থাকবে না। আর কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড। ওকে, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই শেষ। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অর্থের ভিত্তিতে সেন্টেন্স কত প্রকার, আজকে দেখলাম স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্স কত প্রকার। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আপু ক্লজ এবং ফ্রেজ নিয়ে আলোচনা করব। সবাই থাকবেন। আজকের মতো আসসালামু আলাইকুম, বাই।